নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাসের অনুষ্ঠান তার মানেই আপনারা জানেন যে ডক্টর প্লাস সবসময় সুস্থ এবং সুন্দর জীবনের সাথে আপনাদের সুস্থতা এবং সৌন্দর্য কামনা করে ডক্টর প্লাস। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রি। তবে তার আগে একটা যেটা বলার সেটা হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান লাইভ চলছে, সুতরাং এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠানে ফোন করতে পারেন, যিনি এক্সপার্ট থাকবেন তার সঙ্গে কথা বলতে পারেন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে। এছাড়াও এই অনুষ্ঠানটি ডক্টর প্লাসের অনুষ্ঠান এই মুহূর্তে সিটিভিএন একেডি প্লাসে ইউটিউবে লাইভ স্ট্রিম চলছে। আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে ইউটিউব অ্যাপে গিয়ে ক্লিক করলে সেখানে ডান দিকে একটি সার্চ বাটন আসবে, সেখান থেকে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন এবং সরাসরি সেখান থেকে আমরা এই মুহূর্তে লাইভ স্ট্রিম তো রয়েছেই ডক্টর প্লাসের। এছাড়াও এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই অনুষ্ঠানটি আমাদের যখন ভিডিও আকারে পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাকে সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনি ডক্টর প্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার চলে আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয়ের উপর। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কসমেটিক ডেন্টিস্ট্রি। এই বিষয়টা নিয়ে আরও অনেকটা বিস্তারিত আলোচনা করব, তবে ওই যে শুরুতেই বললাম আজকে লাইভ যেহেতু অনুষ্ঠান চলছে অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে। আপনারা ফোন করুন, এক্সপার্ট রয়েছেন এখানে ডক্টর প্লাসের তরফে, তার সঙ্গে আপনারা কথা বলতে পারেন এবং সমস্যার সমাধান বের করে নিতে পারেন। চলুন তাহলে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর প্লাসের ডক্টর বিডিএস ডক্টর, অনেক স্বাগত ম্যাম। এই যে কসমেটিক ডেন্টিস্ট্রি এই যে বিষয়টা, এটা ইটসেলফ কি? কসমেটিক ডেন্টিস্ট্রি মানে আমরা বুঝি হচ্ছে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স মানে হচ্ছে সৌন্দর্য। ধরো কোনো মানুষ কথা বলছে, আমরা ফার্স্টে কী দেখি? নিশ্চয়ই তার স্মাইলটা আগে দেখবো বা ফেশিয়াল ফিচার্স দেখবো। এবার যদি সেটাই ঠিক না থাকে বা একটা দাঁত মিসিং থাকে তখন স্মাইলটাও খুব বাজে লাগবে। তো আমরা সেই অ্যাস্থেটিক ভ্যালুটাকেই বা অ্যাস্থেটিক্সটাকেই কসমেটিক ডেন্টিস্ট্রি বলি। এই কসমেটিক ডেন্টিস্ট্রির যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, সেই সমস্ত চিকিৎসা পদ্ধতি ডক্টর প্লাসে কতটা অ্যাভেলেবেল এবং সেই চিকিৎসাগুলো কতটা অ্যাফোর্ডেবল সাধারণ মানুষের জন্য? যেমন কসমেটিক ডেন্টিস্ট্রিতে অনেকেই ভাবে যে অনেক কস্টলি হবে বা কিছু, কিন্তু ডক্টর প্লাসে ওটা আমরা খুব ভালোভাবে কাজটা করা হয় আর একটা অ্যাফোর্ডেবল রেট দেওয়া হয় পেশেন্টসদের জন্য। তো কসমেটিক ডেন্টিস্ট্রি আন্ডারে আমরা যেগুলো রেখেছি হচ্ছে সিডি, আরপিডি। যেমন অনেক পেশেন্ট ভাবে যে দাঁতটা তো ফেলে দিলাম, তো এবার ওই জায়গাটা তো ফাঁকা রয়ে গেল, তো ওই জায়গাটা কি হবে? যেমন অনেকের সামনের দাঁত ধরো ক্যাভিটি হয়ে পড়ে গেছে বা তুলতে হবে, তো তখন পেশেন্টের একটা অ্যাস্থেটিক্স ভ্যালু, স্পেশালি ফিমেল পেশেন্টসদের একটা অ্যাস্থেটিক ভ্যালু খুব ম্যাটার করে। যেমন সামনের দাঁত ফাঁকা হয়ে গেলে তো পেশেন্ট হাসবে কী করে? তারপরে অনেকের যেমন থাকে গ্রুমিং, প্রপারলি গ্রুমড হতে হয়, যেমন যারা মিডিয়া লাইনে আছে বা যাদের বিয়ে হবে, ওরকম অনেক পেশেন্ট আসে, তো তারা নিজেদের গ্রুমিং করার জন্যও এখানে আসে। যেমন তাদের দাঁতে হালকা ইয়েলোইশ থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের আলাদা ট্রিটমেন্ট ওটার জন্যে, ওটাও এস্থেটিক্সের আন্ডারেই পড়ে। তারপরে কিছু পেশেন্ট আছে যে ক্রাউডিং বেশি বা এবড়ো খেবড়ো দাঁত, সেটাও এস্থেটিক্সেই পড়ে, সেটাও আমরা কারেকশন করি। আবার কিছু পেশেন্ট আসে যে এই দাঁতটা ছোট, এই দাঁতটা বড়, এই দাঁতটা একটু মানে যেমনি একটা ক্রাউডিং যেটা বললাম, ওটারও আলাদা ট্রিটমেন্ট আছে। তো এগুলো সব এস্থেটিক্স আর কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যেই পড়ে। তো এবার যেরকম পেশেন্ট আসবে সেরকম অনুযায়ী সেই ট্রিটমেন্ট হবে। আবারও শুরুতেই যেটা বলতেই হচ্ছে যে ডক্টর প্লাসে অবশ্যই আপনারা আসুন। ডক্টর অমৃতা নন্দী আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্লাসের তরফে। তিনি আপনাদের আজকে যেমন এই অনুষ্ঠানটা সম্পর্কে এবং অনুষ্ঠানের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা যেমন বিস্তারিত আলোচনা করব, তেমন আপনাদের যা ব্যক্তিগত সমস্যা তা জানতে ডক্টর অমৃতা নন্দী তো রয়েছেনই। আপনারা ফোন করতে পারেন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে স্ক্রিনের একদম নিচে দেখুন, সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করুন। আপনাদের দাঁত সম্পর্কিত, ওরাল ফেস সম্পর্কিত মোটামুটি যা যা সমস্যা তার সমাধান কিন্তু এখান থেকে হওয়া সম্ভব। ডক্টর রয়েছেন, ডক্টর সেই সমস্যার সমাধান অবশ্যই করবেন। আরও একটা বিষয়, এই যে কসমেটিক ডেন্টিস্ট্রি, আমরা যদি একদম ছোট বাচ্চা থেকে শুরু করি, যাদের ধরো ওই দাঁতটা একটু এলোমেলো হয়ে রয়েছে বা এবড়ো খেবড়ো যে থাকে, সেটাও কি এর আন্ডারেই পড়ে? এর আন্ডারেই ট্রিটমেন্টটা হয়? এবার হচ্ছে বাচ্চাদের ধরো তুমি যদি 11-12 বছরে বলো, সেই এবড়ো খেবড়ো ব্যাপারটা কিন্তু ওদের ক্ষেত্রে নর্মাল। আচ্ছা, যদি তুমি 10 থেকে 12 বছরের বাচ্চা দেখো, যারা জাস্ট দাঁত পড়া স্টার্ট হয়েছে বা অলমোস্ট পড়ে গেছে, তখন যদি তুমি দেখো যে একটা বাচ্চার খুব এবড়ো খেবড়ো যেটা থাকে, সব বাচ্চার কিছু কিছু পড়ে যায়, দুধের দাঁত পড়ার পর যে দাঁতটা উঠবে
ওই এবড়ো-খেবড়োটা নর্মাল, ওইটা নর্মাল, ওটা কিন্তু ওটা তাহলে কি পরে নিজে থেকে ঠিক হয়? হ্যাঁ, ওটা যত এবড়ো-খেবড়ো থাকবে তার মানে ওই ক্রাউডিং যত থাকবে তার মানে যে পার্মানেন্ট দাঁতটা উঠবে ওটা ততটাই সুন্দর স্পেস করে উঠবে। আচ্ছা। এবার যদি তুমি বাচ্চা বয়সে কোনো দাঁত ধরো 5-6 বছরে ফেলে দিয়েছো কোনো পেশেন্টে, সেই দাঁতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এবার যেই ফোর্সটা দিয়ে পার্মানেন্ট দাঁতটা উঠবে ওইটাও প্রপারলি পাচ্ছে না, আর ওই স্পেসটা অনেকটা ওই পাশের দাঁতগুলো নিয়ে নেবে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলি বাচ্চাদের ক্ষেত্রে আমরা এক্সট্রাকশন খুব একটা এক্সট্রিম কেস না হলে যাই না, যতটা চেষ্টা করি আমরা দাঁতটা বাচ্চাদের রেখে দেওয়ার, যাতে পার্মানেন্ট দাঁত যেটা দুধের দাঁত পড়ে উঠবে ওটা যাতে ভালো ওঠে। কারণ যতটা 11-12 ইয়ার্সে ক্রাউডিং থাকবে, যেটাকে আমরা বলি আগলি ডাকলিং স্টেজ, ওটা তত ভালো। যত ক্রাউডিং থাকবে 11-12 ইয়ার্সে, কিন্তু আবার এই ক্রাউডিংটা আবার 15 to 16 ইয়ার্সে যদি থাকে তখন দ্যাট পেশেন্ট হ্যাজ টু গো ফর অর্থোডন্টিক ট্রিটমেন্ট। এবার অর্থোডন্টিক ট্রিটমেন্ট কি? অর্থোডন্টিক ট্রিটমেন্টের দুটো ভাগ আছে। যদি পেশেন্ট চায় যে না, ফার্স্ট পার্ট হচ্ছে একটা মেটাল সেরামিক ব্রেসেস, মানে দেখবে যেটা ব্রেসেস লাগানো থাকে দাঁতের সেটিং করার জন্য। তো অনেক পেশেন্ট কি করে ওটা মেনটেন করতে পারে না, খাবার ওটা কি শুধু দাঁত উঁচু হলেই বসায় নাকি এবড়ো-খেবড়োর জন্য? দাঁত উঁচু হলে প্লাস এবড়ো-খেবড়ো সব কারেকশন হয়, ওটা সেটটা তৈরি করবে। রাইট, এটা পুরোটাই কারেকশন হয়। এবার অনেক পেশেন্টের কমপ্লেন থাকে অ্যাস্থেটিক্স, যেটা আসছি আবার অ্যাস্থেটিক্সে কসমেটিক ভ্যালু আনতে, যে অনেক পেশেন্ট বলে যে আমি হাসলে বাজে লাগছে, মেটাল সেরামিক ব্রেসেসগুলো দেখা যাচ্ছে, তখন আমরা পেশেন্টকে সাজেস্ট করি যেটা হচ্ছে অ্যালাইনার্স, যেটা হচ্ছে একদম ক্লিয়ার, মানে পেশেন্ট পড়ে থাকবে, হাসবে, ট্রান্সপারেন্ট, একদম ট্রান্সপারেন্ট, মানে কেউ বুঝতেই পারবে না পড়ে আছে। তো সেই ক্ষেত্রে ওটা হচ্ছে কসমেটিক ভ্যালু অ্যাড করে দেয়। ফিমেল পেশেন্টরা এটা খুব নেয়, তো যাতে মানে একদমই ক্লিয়ার, মানে বোঝাই যায় না। সেই ক্ষেত্রে যদি আমরা মেটাল সেরামিক ব্রেসেস পেশেন্ট চুজ করে, যেটা একটু কস্টটা কম, সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা বলি 1 মান্থ অন্তর অন্তর সিটিংয়ে আসতে। এই ট্রিটমেন্টটা মিনিমাম 1 ইয়ার্স চলে, 12 মান্থস টু 1.5 ইয়ার্স, 1 বছর থেকে 1.5 বছর ট্রিটমেন্টের টাইম। এবার যদি কোনো পেশেন্ট চায় যে না আমি এটা লাগাবো না, আমি ক্লিয়ার অ্যালাইনার লাগাবো যাতে দেখতে আমার ভালো লাগে, সেই ক্ষেত্রে পেশেন্টকে আসতে হয় 15 ডেজ অন্তর। সেই ক্ষেত্রে 15 তাকে ওরাল স্ক্যানিং করা হয়, স্ক্যান করতে আসা হয়, মানে এটা পুরো আলাদা। কসমেটিক ডেন্টিস্ট্রির যদি অর্থোডন্টিক ট্রিটমেন্ট হয় পুরো আলাদাভাবে, হ্যাঁ। আর ওটা সেই ক্ষেত্রে 15 ডেজ পেশেন্টকে অন্তর আসতে হয়, আর ওই যেটা লাগানো হয় ওটা পুরো খুলে আবার নতুন সেট দেওয়া হয় পুরো ক্লিয়ার। আচ্ছা, এটা 6 মান্থস। সেরামিক ব্রেসেলের যেটা বললে সমস্যা, যে অনেক সময় খাবার আটকে যেতে পারে বা কিছু, এই ট্রান্সপারেন্ট যে ভ্যালুটা অ্যাড করছে সেটাতে এরকম ধরনের কোনো সমস্যা? সেটা এরকম কোনো সমস্যা নেই, জাস্ট একটা সেট দেওয়া হবে তোমাকে, পুরো ওটা দাঁতের সাইজেই থাকবে, তোমার যে দাঁতের সাইজ মানে পেশেন্টের, ওটা পুরো পরে নেবে, নিজেই পড়তে পারবে, নিজেই খুলতে পারবে। ওটা আবার যখন কিছু খাবে তখন আবার খুলে রাখলো যদি পেশেন্টের ইচ্ছা হয়, আর যদি না ইচ্ছা হয় তাহলে ওটা পরেই তুমি থাকতে পারবে। আবার 15 ডেজ পর আসবে, আবার চেঞ্জ করবে। তো এবার মেটাল সেরামিক আর অ্যালাইনার্সের একটাই ডিফারেন্স, যে হচ্ছে এটা 1 ইয়ার্স লাগে, 1 ইয়ার লাগে, আর এটা হচ্ছে 6 মান্থসের মধ্যে তোমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর এটার কস্টটাও, মানে যেটা ক্লিয়ার অ্যালাইনার ওটার কস্টটা একটু হাই, কিন্তু ট্রিটমেন্ট ফাস্ট, অনেক ফাস্ট। যেটা 1 ইয়ার লাগছে ওটা 6 মান্থস, মানে পুরোপুরি মানে 50% কমে যাচ্ছে ট্রিটমেন্টের সময়। আর সেদিক থেকে দেখতে গেলে মানে যারা কাজে কর্মে থাকেন বা যাদের খুব তাড়াতাড়ি প্রয়োজন চিকিৎসাটার, তাদের জন্য এটা বেশ সুবিধে, খুবই। আরেকটা বিষয়, যারা এই আমরা বাইরে যারা বেরোই তাদের মধ্যে একটা বিষয় থাকে যে দাঁত হলদে ভাব, কিছু খেলে সেটা হচ্ছে বা সারাক্ষণ সেটাই থাকছে, এই যে একটা অস্বস্তিকর বিষয় দাঁতের সাথে, এই বিষয়টার কি সমাধান রয়েছে? অনেকের ক্ষেত্রে কি থাকে যে আমার খুব দাঁত শিরশির করছে, তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে আগে দেখি যে কি এক্স্যাক্টলি তার প্রবলেম। আবার অনেকের প্রবলেম থাকে যে ইয়েলোইশ হয়ে যাচ্ছে, হলদে হয়ে যাচ্ছে। এবার হলদে ভাবটা কারেকশন করার জন্যে আমরা বলি স্কেলিংয়ে পুরোপুরি কারেক্ট হয় না। স্কেলিং মানে কি? স্কেলিং হচ্ছে তোমার মানে পেশেন্টের দাঁতে যেই ডেব্রিসগুলো থাকবে, যে টারটারগুলো লেগে থাকবে, ওইগুলো ক্লিন হয় স্কেলিংয়ে। কিন্তু যেটা ইয়েলোইশ ভাব ওটা কিন্তু স্কেলিংয়ে যায় না, এটা পুরো ভুল ধারণা। Scaling is again comes under aesthetic treatment. Scaling basically it gives you a whitish finish টিথের, যেটা স্কেল মানে স্কিন এটা হচ্ছে স্কেলিং হচ্ছে হোয়াইটিশ ফিনিশ দেয় না, যেটা হচ্ছে
হোয়াইটেনিং ওটা হচ্ছে হোয়াইটিশ ফিনিশ দেয় Whitish finish ওটা। স্কেলিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। স্কেলিং হচ্ছে তোমার দাঁতের যে নোংরা ওগুলো ওয়াশ করা হয়, আর হোয়াইটেনিং যদি পেশেন্ট চায় না আমি স্কেলিং ছাড়াও আরেকটু সাদা করতে চাই দাঁত, সেই ক্ষেত্রে উই অলওয়েজ টেল পেশেন্টস টু গো ফর হোয়াইটেনিং। আচ্ছা, তাহলে স্কেলিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সময় যেটা হয়, দাঁত এবং মাড়ির মাঝখানে বেশ একটা নোংরার পরত পড়ে যায়, যেটা অনেক বিশেষ করে যারা একটু এজেড, মানে ধরুন 40, 42, 45 এদের অনেকটা বেশি দেখা যায়। হয়তো 20-22 বছর ছেলে মেয়েদেরও রয়েছে, কিন্তু তাদের পরিমাণটা কম, বড়দের পরিমাণটা একটু বেশি হয়। তারা কি তাহলে স্কেলিং করবে? হ্যাঁ, যদি মাড়ি আর দাঁতের মাঝে নোংরাটা ঢুকে যায়, আর যাদের ব্লিডিং গামসের প্রবলেম আছে, যেমন ব্রাশ করলে ব্লিডিং হয়, তখন সেই ক্ষেত্রে হোয়াইটনিং না, সেই ক্ষেত্রে স্কেলিং ইজ আ মাস্ট। পেশেন্ট এসে বলতে পারে না যে আমি হোয়াইটনিংই করব, সেই ক্ষেত্রে স্কেলিং করাতেই হবে, নাহলে দাঁত আস্তে আস্তে মোবাইল হয়ে যাবে, মানে নড়বে। কারণ মাড়ি আর দাঁতের ভিতরে যে নোংরাগুলো ঢুকে যাচ্ছে ওইগুলো আস্তে আস্তে গ্যাপ করে দিচ্ছে মাড়ি আর দাঁতের মধ্যে, মাড়ি লুজ করে দেয় এবং দাঁতটা আস্তে আস্তে নড়তে। এইরকম অনেক পেশেন্টস এই কমপ্লেন নিয়ে এসছে। তো সেই ক্ষেত্রে ডক্টর প্লাসে আমাদের কাছে এই কমপ্লেন নিয়ে যত পেশেন্ট এসছে তারা এখন সবাই ঠিক আছে, আর দাঁত নড়তে নড়তেও তাদের এখন আবার দাঁত স্টেবল হয়ে গেছে। স্টেবল হয়েছে। এই বিষয়টা বেশ ভালো লাগার একটা বিষয়, এবং বলতেও ভীষণ ভালো লাগবে যে ডক্টর প্লাসে যে পেশেন্টরা এসেছেন তাদের এই বিষয়টার সমাধান মিলেছে, এবং তারা প্রত্যেকে সবাই সুস্থ, এবং তাদের বিষয়টা ভালো লেগেছে যে তারা যেটা চেয়েছেন সেটাই হয়েছে। আর ডক্টর প্লাস সেই কথা রাখতে পারে যে আপনাদের সুস্থতা এবং সৌন্দর্য একসাথে দিতে পারে ডক্টর প্লাস। অবশ্যই আপনারা ডক্টর প্লাসে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, সেখান থেকে আপনারা ডক্টর প্লাসে আসতে পারেন। এছাড়াও হেল্পলাইন নাম্বার রয়েছে স্ক্রিনে, সেখান থেকেও ফোন করতে পারেন। সেখানেও রয়েছেন আমার সহকর্মীরা, তারা অবশ্যই আপনাদের ফোন রিসিভ করবেন, এবং কিভাবে আসবেন, এছাড়াও বিস্তারিত যা যা ডিটেলস আপনারা জানতে চান সেগুলো আপনারা জানতে পারেন। এবং অবশ্যই এই মুহূর্তে সরাসরি কথা বলুন ডক্টর প্লাসের ডক্টর বিডিএস ডক্টর অমৃতা নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলুন। আপনার যা কিছু সমস্যা, ডেন্টাল সমস্যা, সেই সমস্তটার সমাধান কিন্তু এখন খানিকটা ফোনে বসেই করা সম্ভব, তার কারণ ডক্টর যেটা শুনবেন তার একটা সমাধান সূত্র তিনি বলবেন, আর তাছাড়াও তারপর তো ডক্টর প্লাস রয়েছেই। আমি কি খানিকটা ভুল বলেছি কিছুটাও? না না, একদমই ঠিক। একদম, ডক্টরস রয়েছেন, তার পাশাপাশি ডক্টরসদের পুরো টিম রয়েছে ডক্টর প্লাসে। আপনারা অবশ্যই ডক্টর প্লাসে আসুন, সেই টিমের সঙ্গে নিজেদের যা সমস্যা রয়েছে তার সমাধান করুন, এবং অবশ্যই সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে ফোন করুন। ডক্টর অমৃতা নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আরেকটা যে বিষয়, অনেকের এই বিষয়টা হয় যে বড় হওয়ার পরেও, ধরো 22-25 বছর বয়স, তখন তারা দাঁতের সেটিং করতে চাইছে, সেটা কি আইডিয়াল এজ নাকি তার আগে করে নেওয়া হ্যাঁ, উচিত? ওটা একদম আইডিয়াল এজ, একদম মানে স্টার্ট করার জন্য খুবই পারফেক্ট এজ। আচ্ছা। এবার অনেক পেশেন্ট আসে 12-13 ইয়ার্সে, তো তখন আমরা বলি না, ওই টাইমটা আমরা স্কিপ করে বলি 14 to 15 ইয়ার্স থেকে বেস্ট। কারণ আর 25, তুমি যেটা বললে 25 to 29 ইজ আ ভেরি মাচ আইডিয়াল এজ ফর অর্থোডন্টিক ট্রিটমেন্ট, মানে ব্রেসেস লাগানো বা এবড়ো খেবড়ো দাঁত ঠিক করার একদম পারফেক্ট এজ। এবার অনেকে যারা ওল্ড তারাও জিজ্ঞেস করতে পারে 40 আপ, যারা 45, যে আমাদের হবে কি না। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটা ল্যাটারাল সেফ করে আনতে বলি, একটা ওপিজি করে আনতে বলি। ওই রিপোর্টগুলো আমরা দেখার পর দেখি যে তাদের বোন ঠিক মতো নিতে পারবে কি না ওই ট্রিটমেন্টটা, সেই ক্ষেত্রে আমরা সেইভাবে সাজেশন দিই। কিন্তু সেটা দেখতে হয় পেশেন্টকে, কিন্তু হয় কিছু কিছু পেশেন্টসের হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। আচ্ছা, সেটা পেশেন্টের ওপর নির্ভর করছে পুরোটাই কি ট্রিটমেন্ট হবে। আর আরেকটা বিষয়, আমি এমনও পেশেন্ট দেখেছি যাদের ব্লিডিং গামসের প্রবলেম ছিল, তারপর সেন্সিটিভিটি, মানে এখন তো মানুষ এইটুকু বুঝেই যান যে আমার সেন্সিটিভিটি হচ্ছে, কারণ আমি যখন ঠান্ডা গরম মিষ্টি যাই খাচ্ছি আমার একটা শিরশিরানি ধরছে, তখন একটা সাধারণ বুদ্ধিতে তো মানে স্বাভাবিকভাবে আসবে যে সেন্সিটিভিটি, অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। কিন্তু সেই সমস্যাগুলো খুব কমন একটা প্রবলেম, যে ব্লিডিং হচ্ছে গাম থেকে, তার পাশাপাশি একটা সেন্সিটিভিটি হচ্ছে। এই সমস্তটা সম্পর্কে আমি এই প্রশ্নটা আবারও ফিরবো, কারণ আমি এরকম একজন পেশেন্ট দেখেছিলাম, আমি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি উমা বলছি। হ্যাঁ, বেশ, কোথা থেকে বলছেন? ভবানীপুর। বেশ, বলুন কি সমস্যা। বলছি কি, আমার সামনের দুটো দাঁতের একটা দাঁত তোলা হয়েছে, আর ডক্টর বলেছিলেন যে আপনার দাঁতগুলো মাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, তো গোড়াগুলো রুটটা ঢুকে যাচ্ছে। একটা দাঁত তোলা হয়েছে, হ্যাঁ, তো তোলার পরে বেশ কিছুদিন হলো তোলা হয়েছে, 1.5 মাস এরকম। আমার এখন মনে হচ্ছে ওটা ওঠেনি,
আবার যেন ওইখানে মাড়িটা ফুলে যাচ্ছে, যথেষ্ট পরিমাণে শক্ত হয়ে একটা ইটের মতো হয়ে ফুলে যাচ্ছে। ওটা কি রূপটা ওঠেনি মনে হচ্ছে? সেটা তো এক্সরে ছাড়া বোঝা মুশকিল, আচ্ছা, কারণ এক্সরে করলে যেই ডক্টর তুলেছেন তার কাছে গিয়ে একবার এক্সরে করান, সেই বলতে পারবে। কারণ এখান থেকে ওইভাবে বলা যাবে না যে দাঁতটা পুরো উঠেছে কিনা। আর না হলে আমাদের এখানেও চেক আপে আসতে পারেন, সেই ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রসিড করব। একদম, মানে কিছু কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলোর সমাধান হয়তো আমরা দূর থেকে বসে করতে পারছি না, কিন্তু তার জন্য অবশ্যই আপনারা ডক্টর প্লাসে আসতে পারেন। ডক্টর প্লাস সেই সমস্যার সমাধান সূত্র দিতে পারেন। ডক্টর অমৃতা নন্দী তিনি তো রয়েছেন, এছাড়াও তার টিম রয়েছে, তারা এই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে, আমাদের বিশ্বাস। আপনারা আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস। আমি চাইলেই আপনি আসতে পারেন, এসে দেখিয়ে যেতে পারেন। এবার যে আলোচনাটায় আমরা ছিলাম, এই ব্লিডিং গামস এবং সেন্সিটিভিটি দুটো প্রবলেমই ছিল। তার পাশাপাশি ভবিষ্যতে ওটা যখন বাড়লো, সেই সমস্যাটা বাড়াতে দাঁত ফেলতে হয়, কিন্তু সেই ফেলার পরে এখন বর্তমানে চারপাশের দাঁতের কি অবস্থা সেটা এক্সরে করে তারপর বোঝা যাবে, যেমন এক্ষেত্রেও তুমি বললে। কিন্তু সেক্ষেত্রে দাঁত বসানো, মানে যেটা ধরো বাইরে থেকে একটা দাঁত বসানো, তারও আবার বিভিন্ন ভাগও আছে, সেটাও আমি শুনেছি। কিন্তু এই যে ভাগগুলো হচ্ছে, তখন তাদের ক্ষেত্রে ধরো 40-45 বছর বয়স, তাদের ক্ষেত্রে আইডিয়াল ডিসিশন কি হতে পারে? এবার যাদের, যেমন ইনি বললেন যে দাঁত তুলেছে, এবার সেই জায়গাটা তো ফাঁকা আছে, ওই জায়গাটা আরামসে উনি যা বয়স আছে, এটা মানে দাঁত যদি তুমি বসানোর কথা বলো, ওটার কোনো বয়সের লিমিট থাকে না, তুমি 80 ইয়ার্সেও বসাতে পারো। এবার ডিপেন্ড করছে তুমি কি টাইপের দাঁত বসাচ্ছ। এবার যদি পেশেন্ট চায় যে না আমি খোলা পড়া দাঁত বসাবো, যেই জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাই শুধু লাগবে, বাকি মানে ফিক্সড আমার লাগবে না, তো সেই ক্ষেত্রে আমরা আরপিডি বলি, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, তো সেই ক্ষেত্রে আরপিডি। এবার যদি আমরা বলি, মানে পেশেন্ট বলে যে না আমি ফিক্সড করাবো, তখন আমরা বলি, সাজেস্ট করি যে ক্রাউন, মানে যে ফিক্সড, যেটা একদম ফিক্সড থাকবে, খুলবে না, তখন আমরা ক্রাউন অ্যান্ড ব্রিজ সাজেস্ট করে দিই। এবার ক্রাউন অ্যান্ড ব্রিজেরও একটা ভাগ আছে, এবার পেশেন্টের যেরকম বাজেট থাকে আমরা সেরকম টাইপের ক্রাউন দিই। যেমন বেসিক যেটা, ওটা হচ্ছে পিএফএম ক্রাউন, যেটার ভিতরে মেটাল থাকবে। এবার সেই ক্রাউনটা আমরা খুব একটা সাজেস্ট করি না, কারণ ওইটা যদি পেশেন্ট কোনোদিনও এমআরআই বা কিছু করাতে যায়, তখন সেখান থেকে ডক্টর বলবে যে ক্রাউনটা খুলে আসুন, ক্যাপটা খুলে আসুন, তখন আবার তাকে ডেন্টিস্টের কাছে এসে ক্যাপ খুলতে হবে, আবার যেতে হবে, আবার নিউ করে ক্যাপ বাঁধাতে হবে। ট্রিটমেন্টের সময় তখন সমস্যা হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ পেশেন্টকে যেটা সাজেস্ট করি, টু গো ফর জারকোনিয়া ক্রাউন। জারকোনিয়া ক্রাউন ইজ দ্য বেস্ট, মানে কোয়ালিটি, আর ওটার মানে একদম দাঁতের কালারের হয়, আর মেটেরিয়াল কোনো মেটালও থাকে না। তো আমরা অলওয়েজ আমাদের পেশেন্টদেরকে সাজেস্ট করি টু গো ফর দ্য বেস্ট ক্রাউন। ওটা একটু কস্টলি, কিন্তু একবারে ওটা পরে অনেক 15 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, তো কিছু হয় না ওটার বেসিক্যালি, আর একদম দাঁতের কালার, আর যা কিছু খাওয়া যায়। মানে পেশেন্ট একটা ভয় থাকে যে সব কিছু খেতে পারবো তো, যদি রিপ্লেসমেন্ট করি মিসিং টিথের, তখন আমরা অলওয়েজ বলি যে হ্যাঁ সব কিছুই মোটামুটি এটাই খাওয়া যায়। আচ্ছা, এরকম কি হয় যে প্রথমে ধরো 2-4টে দাঁত তোলা হয়েছে সামনে থেকে, তার পাশের দাঁতগুলোতেও কি তখন মানে নড়া শুরু হয়ে যায়, নাকি কোনোভাবে ক্ষতি হয়? একদমই না। যদি কেউ একটা দাঁত তুলতে আসে, এবার আমরা সেটার এক্সরে করে দেখব যে এক্স্যাক্টলি ওটা কি পজিশনে আছে। এবার তার পাশের দাঁতও যদি এফেক্টেড থাকে ওটা দিয়ে, তখন আমরা বলি যে হ্যাঁ দুটো একসাথে তুলুন। কিন্তু যদি দেখি পাশের দাঁতটা একদম পারফেক্ট আছে, তো আমরা শুধু ওটাকেই তুলি, পাশের দাঁতের কোনো কিছু ক্ষতি হয় না, এটা একদম ভুল ধারণা। আচ্ছা, আর দীর্ঘদিন ধরো ফাঁকা রয়েছে, তারপরে কি ক্ষতি হতে পারে নাকি? হ্যাঁ, অনেকে কি করে দাঁত, স্পেশালি মাড়ির দাঁত অনেকে তুলে ফেলে, কিন্তু রিপ্লেসমেন্ট করায় না, মানে ওই জায়গাটা ফাঁকাই থাকছে। হ্যাঁ, কিছু বছর পর দেখবে উপরের যে দাঁতটা আছে সেটা ওই গ্যাপটাতে চলে আসছে, মানে উপরের দাঁতটা, আবার সাইডের দাঁত দুটো ওই গ্যাপটা ফিল করছে। তো সেই ক্ষেত্রে যদি কোনোদিনও দাঁত তোলেন, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ওটা রিপ্লেসমেন্ট করে নেওয়ার, মানে ক্রাউন অ্যান্ড ব্রিজ বা আরপিডি যেটা হোক, যেটা আপনার বাজেটে থাকবে ওটা করে নেওয়ার। কোনোদিনও ওই স্পেসটা যেন, মিসিং টিথের জায়গাটা যেন ফাঁকা না থাকে, নাহলে প্রবলেম হয়। এটা তাও মানে সময়সীমা হয়ে যায় ওটা। আচ্ছা, এই সময়সীমাটা কতটা, মানে কত মাসের মধ্যে আমাকে আবার রিপ্লেসমেন্টটা করে নিতে হবে? রিপ্লেসমেন্ট যত তাড়াতাড়ি করবে তত ভালো, বাট অনেক পেশেন্ট আছে যারা একটু পরে করে, তো
আমরা বলি ম্যাক্সিমাম 6 মান্থসের মধ্যেই করার চেষ্টা করুন, তারপরে গেলে প্রবলেম হয়, মানে শিফট আচ্ছা। হয়ে যায় দাঁত। আচ্ছা, এই কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যে আর কি কি ট্রিটমেন্ট রয়েছে যেগুলো বর্তমানে খুব প্রচলন রয়েছে যেগুলোর? অনেকের মাড়ি একটু হালকা ডার্ক হয়, পিগমেন্টেড হয়, আচ্ছা, সেই ক্ষেত্রে মাড়ি তাদের মানে দাঁতের যে জিনজাইভা যেটা মাড়ি ওই কালচে ভাবটা তারা কাটাতে চায়, তখন আমরা ওটা লেজার দিয়ে ওটা আমরা একদম যেটা পিঙ্ক কালারের জিনজাইভা বলি ওটাও হয়, ওটাও কসমেটিক ডেন্টিস্ট্রির মধ্যে পড়ে। কারণ অনেকে স্মাইল করলে সাদা দাঁতের মধ্যে মাড়িটা পুরো কালো, ওটা খুব অ্যাস্থেটিক লাগে না, খুব স্পেশালি ফিমেল পেশেন্টদের, সেই ক্ষেত্রে ওটাও হয়, ওটাকে লেজার ডেন্টিস্ট্রির আন্ডারে পড়ে, ওটাও কসমেটিকের আন্ডারে পড়ে। সেই ক্ষেত্রে লেজার দিয়ে আমরা ওই পিগমেন্টেশনগুলো হালকা হালকা করে কালচে ভাবটা কাটিয়ে দিই, ওটা সিটিং হয়, তো সেই অনুযায়ী ওটা ট্রিটমেন্ট হয়। তো মাড়ি ট্রিটমেন্ট হয়ে গেল, দাঁতের ট্রিটমেন্ট হয়ে গেল, এইগুলো হচ্ছে তোমার কসমেটিক্সের আন্ডারে পড়ে। এবার বাচ্চাদেরও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সামনের দাঁতটা কালো হয়ে গেছে, ওই ক্ষেত্রেও আমরা কিছু কিছু সবসময় দিই না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা বাচ্চারাকে বলি, মানে তাদের প্যারেন্টসদের বলি যে ওটা রেস্টোরেশন করে বা কিছু যতটা হোক রাখা যায়, কারণ আমরা তুলে ফেলতে চাই না বাচ্চাদের দাঁত, যতটা হোক আমরা রাখার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে এগুলো সবই কসমেটিকের আন্ডারেই পড়ে। আচ্ছা, এই কসমেটিকের আন্ডারে ধরো বাচ্চাদের এমন হয় যে সামনের দাঁতটা তো উঁচু হয়ে গেছে, তারপরে তো ক্লিপ লাগানো হচ্ছে যেটাতে দাঁতটা বসে যাবে, কিন্তু এরকম তো হয় অনেক সময় দাঁত ফাঁকা ওঠে, মানে দাঁত পড়ে যাওয়ার পর যে পরের যে দাঁতগুলো উঠছে সে দাঁতগুলো ফাঁকা দাঁত উঠছে, দাঁতের মাঝে ফাঁকা রয়েছে, সেরকম কি কোনো না, সমস্যা? ওরকম কেস হয় না, যখন পার্মানেন্ট দাঁত ওঠে একদম পুরো গোটা দাঁতই ওঠে। এবার আচ্ছা। তুমি যেটা বলছো ওটা হচ্ছে ক্যাভিটি হয়ে ফাঁকা হয়ে যায়, সেটা আচ্ছা। আলাদা। সেটা হচ্ছে যখন বাচ্চা ঠিকমতো ওয়াশ করে না, মাউথ ওয়াশ ইউজ করে না, কুলকুচি করে না, সেই ক্ষেত্রে ক্যাভিটি হয়ে দাঁতটা পুরো ফাঁকা হয়ে যায়, মানে স্ট্রাকচারটা বাইরে আছে, ভিতরটা ফাঁকা। সেটা হচ্ছে অনেক পরে, মানে পার্মানেন্ট দাঁত যখন ওঠে তখন প্রপারলিই ওঠে। আর যখন বাচ্চারা চকলেট খেয়ে মুখ না ধোয় তখন ক্যাভিটি হয়ে দাঁতটা ফাঁকা না, করে দেয়। অনেক সময় অনেক বাচ্চারা হয় না, দেখবে সামনের দুটো দাঁতে ফাঁকা থাকে, ফাঁকা মানে গ্যাপ, গ্যাপ, হ্যাঁ, মানে ফাঁকা ফাঁকা বলতে না, গ্যাপ, গ্যাপ, হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলি মিডলাইন ডায়াস্টেমা, এটা খুবই আচ্ছা। কমন। আচ্ছা, এটা ওই বাচ্চাদের কিছু কিছু বাচ্চাদের খুবই কমন, যতক্ষণ না পুরো দাঁত উঠছে। এবার যখন বড় হয়ে গেছে তাও মিডলাইন ডায়াস্টেমাটা রয়েছে, তখন সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান আলাদা হয়। ইদার আমাদের পেশেন্টকে জিজ্ঞেস করি, ইদার দে গো ফর ক্রাউন অর দে গো ফর অর্থোডন্টিক ব্রেসেস। তো এই দুটো ট্রিটমেন্টের প্ল্যান ফর দ্য মানে ওই গ্যাপটা ক্লোজার করার জন্য। আর যদি কেউ কেউ ভিনিয়ার্সও করতে চায় তখন ভিনিয়ার্সও থাকে। তো এটা ট্রিটমেন্ট পেশেন্ট যেরকম চায়, পেশেন্টের যেমনি বাজেট থাকে সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। এই ট্রিটমেন্টটা তাও কোন বয়স থেকে করবে? এটা তুমি আফটার 14-15 থেকে করতে পারো। তারপর থেকে ইজি হয়ে যাবে। আচ্ছা, বুঝতেই পারছেন আমরা বিষয়টা নিয়ে বেশ খানিকটা বিস্তারিত আলোচনা করলাম, তবে লাইভ অনুষ্ঠানের যেটা আসল মজা সেটা হচ্ছে আপনাদের ফোনে কথা বলা, আপনাদের সঙ্গে আপনারা ফোন করুন, ডক্টর অমৃতা নন্দী রয়েছেন, তার সঙ্গে কথা বলুন। একটা বিষয় বেশ ভালো লাগলো যে আমি ফোন করুন বলতে বলতে একজন দর্শক বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমি নিরঞ্জন বলছি আসানসোল থেকে। বেশ, বলুন। বলছি ম্যাম, আমি একবার দাঁতের আরসিটি অপারেশন করেছিলাম, ঠিক আছে? তো ওই ক্রাউনটা হয় বাঁ দিকের উপরের মোলারে, ঠিক আছে? করেছিলাম, তো ওই ক্রাউনটা মোটামুটি আমি 2018-তে করেছিলাম, ঠিক আছে, বর্ধমান ডেন্টাল কলেজে। তো মোটামুটি কতদিন চলবে তাও এখনো কিন্তু আছে। প্রশ্নটা কি না? হ্যাঁ, এখানে একটু ক্লিয়ার করে বলতে হবে যে আপনি জানতে কি চাইছেন। মানে প্রশ্নটা ওইটাই যে মানে কতদিন টিকতে পারে, বুঝলেন তো? মানে অনেকদিন চলছে তো, আমার ব্যাপারে চিন্তা হয় যে কবে কবে খুলে যাবে না খুলে যাবে। আচ্ছা, ক্রাউন এবার দেখতে হবে আপনার কি টাইপের ক্রাউন করেছেন, পিএফএম ক্রাউন আছে? স্টিলের, হ্যাঁ, স্টিলের টাইপ। আচ্ছা আচ্ছা, মেটাল। উপরে কোনো হ্যাঁ, metal কোটিং, টা। উপরে কোনো কোটিং নেই তো, সাদা? না 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 না, কোনো কোটিং নেই। ঠিক আছে। এটা কি পেছনের দাঁত তো? না না না, উপরের পাটির বাঁ দিকের, উপরের পাটি ফার্স্টের মোড়টা। একদম ফার্স্ট, মানে একদম সামনের দাঁত নাকি পিছনের দাঁত? না, সামনেরটা। সামনের দাঁত। আপনাকে একটাই জিনিস সাজেস্ট করব, যখনই সামনের দাঁত করবেন মেটাল করবেন না, সব সময় পিএফএম বা জারকোনিয়া করবেন, কারণ মেটাল দাঁত সামনে অ্যাস্থেটিক ভ্যালু দেয় না। তো এখন যদি পারেন চেঞ্জ করে নেন, কারণ মেটালের থেকে জারকোনিয়া ক্রাউন অলওয়েজ খুবই খুবই ভালো, জারকোনিয়া ক্রাউনই করান।
মেটাল অ্যাস্থেটিক্স ভ্যালু অতটা দেয় না, স্ট্রেংথ দেবে। পেছনে যদি করাতেন তাও আমি বলতাম রেখে দিন, কিন্তু সামনে অ্যান্টিরিয়ার্সে অলওয়েজ গো ফর জার্কোনিয়া ক্রাউন। একদম। আর এই সমস্ত ধরনের ট্রিটমেন্ট একদম সম্পূর্ণটাই রয়েছে আমাদের ডক্টর প্লাসে। আপনারা অবশ্যই আসুন, ডক্টরসদের টিম রয়েছে, আপনাদের সমস্যার সমাধান সেখান থেকেও হবে। আমরা যে আলোচনায় ছিলাম, এই পুরো যে ডেন্টিস্ট্রির যে ট্রিটমেন্টটা কতটা সেটা ব্যয়বহুল এবং কতটা সেটা সাধারণ মানুষের জন্য অ্যাফোর্ডেবল, খুব ছোট্ট করে। ডেন্টিস্ট্রিটা অনেকেই ভাবে যে খুবই মানে ডেন্টাল ট্রিটমেন্ট কস্টলি, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, কারণ মেটেরিয়ালসের খুব কস্ট আছে। যাতে মানে আমরা যেই 10 ইয়ার্স 15 ইয়ার্স ওয়ারেন্টিটা দিচ্ছি, এখন কিছুরই ওয়ারেন্টি মানে গ্যারেন্টি গ্যারান্টি হয় না। সেখানে আমরা 10-15 ইয়ার্সের যখন গ্যারেন্টি দিচ্ছি, আর মেটেরিয়ালের কস্ট, মেটেরিয়ালের সব কিছু একটা, কারণ যেখান থেকে মানে যেখানে যেই ল্যাবে কাজকর্ম হয় ওদের একটা কস্ট, সব কিছু মিলিয়ে একটা আমরা মিনিমাম চার্জ বলি, যেটা পেশেন্টেরও অ্যাফোর্ডেবল হবে আর সব কিছু মিলিয়ে যাতে সে অ্যাফোর্ড করতে পারে ট্রিটমেন্ট। একদম। আর ডক্টর প্লাস সেই চেষ্টা করে যে যাতে সাধারণ মানুষ যারা আসছেন তারা যাতে অ্যাফোর্ডেবলি তাদের ট্রিটমেন্টটা করাতে পারেন। আপনারা অবশ্যই আসুন ডক্টর প্লাসে, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই ডক্টর প্লাস, এবং হেল্পলাইন নাম্বার তো ছিলই, সেখান থেকে ফোন করে আপনারা আসতে পারেন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।